নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। তৃণমূলের নয়া তত্ত্ব, লোকসভা ভোটে টিকিট বিলি ও আসন জয়ের স্ট্রাইক রেটে দুই সর্বভারতীয় দল কংগ্রেস ও বিজেপিকে গোহারান হারিয়েছে ঘাসফুল। কেবল পশ্চিমবঙ্গে লড়লে এর চেয়েও ভালো স্ট্রাইক রেট হতো তৃণমূলের। রাজ্যের বাইরে অসম, মেঘালয় ও উত্তরপ্রদেশে লড়তে গিয়ে কিছুটা হলেও চোনা পড়েছে ঘাসফুলের সার্বিক ফলাফলে, আর তাতেই কমেছে স্ট্রাইক রেট। বিজেপিকে শুইয়ে দিয়ে লোকসভা ভোটে এ রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল। 42 আসনে প্রার্থী দিয়ে 29টিতে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। গত লোকসভা ভোটের চেয়ে 7টি আসন বেশি পেয়ে বাংলার মাটিতে নিজের জয়ধ্বজা তুলতে পেরেছে তারা। সেই ফলের ভিত্তি করেই স্ট্রাইক রেট নির্ধারণ করেছে ঘাসফুল শিবির। শাসক দলের মুখপত্র জাগো বাংলায় লেখা হয়েছে, 42 আসনে প্রার্থী দিয়ে 29টি আসনে জয় পাওয়ায় তৃণমূলের স্ট্রাইক রেট দাঁড়িয়েছে 69। বাংলা ছাড়াও অসম, মেঘালয় ও উত্তরপ্রদেশে প্রার্থী দিয়েছিল তৃণমূল, কিন্তু সেসব রাজ্যে জয় না পাওয়ায় 62তে নেমে গিয়েছে সার্বিক স্ট্রাইক রেট। যদিও তারপরেও বিজেপি ও কংগ্রেসের ওপরেই রয়েছে তৃণমূল। কোন হিসেবে এই তত্ত্ব খাড়া করল এ রাজ্যের শাসক দল? মুখপত্রে তৃণমূলের দাবি, লোকসভা ভোটে কংগ্রেস লড়েছিল 328টি আসনে, জয় এসেছে 99টি আসনে। সেই হিসেবে 30-এর কাছাকাছি তাদের স্ট্রাইক রেট। একইভাবে গোটা দেশে 441টি আসনে প্রার্থী দিয়ে 240টিতে জয় পাওয়ায় বিজেপির স্ট্রাইক রেট দাঁড়িয়েছে 54। ফলে ভোটের মাঠে স্ট্রাইক রেটের দুই সর্বভারতীয় দলকে পেছনে ফেলে জয় জয়াকার তৃণমূলের। এনডিএ ও ইন্ডিয়া জোটপন্থী দলগুলো কোথাও জাতীয় রাজনীতির বোঝাপড়ায়, কোথাও বা স্থানীয় সম্পর্কের ভিত্তিতে হাত ধরাধরি করে লোকসভা ভোটে লড়েছে। ব্যতিক্রম তৃণমূল। সিপিএম, কংগ্রেস ও বিজেপির মোকাবিলা করে বাংলায় তারা একাই লড়েছে এবং আসনও পেয়েছে সবচেয়ে বেশি। সেই অর্থে ভোটের লড়াইয়ে বাড়তি গৌরব দাবি করতেই পারে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর লক্ষ্যে লোকসভা ভোটের আগে ইন্ডিয়া মঞ্চ তৈরি করেছিল বিরোধীরা। ভোটে টিকিট বিলি ও প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও সেই বন্ধুত্বতা বজায় থাকায় গতবারের তুলনায় অনেক বেশি আসন দখল করতে সক্ষম হয় তারা। কিন্তু সব ক্ষেত্রেই যে জোট বন্ধুত্ব কার্যকর হয়েছে তা নয়, এবং হলে আরও বেশি আসন তাদের ঝুলিতে আসত বলেই ইন্ডিয়া শিবিরের দাবি। তারপরেও বেশ কিছু বিরোধী দল স্ট্রাইক রেটে পেছনে ফেলে দিয়েছে গেরুয়া জোট সঙ্গীদের, যদিও এর উল্টো ছবিও রয়েছে শাসক শিবিরে। ক্রিকেট মাঠে স্ট্রাইক রেট এক অনবদ্য শব্দ। যে কোনো টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে স্ট্রাইক রেট অত্যন্ত জরুরি খেলার জগতে। প্রতিযোগিতায় শুধু টিকে থাকাই নয়, ব্যাটে বলে চ্যাম্পিয়ন বাছাইয়ের ক্ষেত্রেও স্ট্রাইক রেট একটা গুরুত্বপূর্ণ একক। এবার ভোটের মাঠেও তার অনুপ্রবেশ ঘটল তৃণমূলের হাত ধরে। বাংলার ভোটে নিজের আধিপত্যের জানান দিতে স্ট্রাইক রেটকে হাতিয়ার করেছে তৃণমূল, কিন্তু তাদের এহেন দাবি মানতে রাজি নয় বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, কম আসনে প্রার্থী দিয়ে ভালো ফল করার চেয়ে বেশি আসনে প্রার্থী দিয়ে ভালো ফল করা অনেক বেশি কঠিন। সেক্ষেত্রে জয়ের পরিসর যেমন কমে যায়, তেমনই বাড়ে পরাজয়ের ঝুঁকি। বৈচিত্র্যময় ভারতে একাধিক বিষয়ের ওপর মানুষের সমর্থন নির্ভর করে, তার প্রভাব পড়ে ভোট বাক্সে। দেশ জুড়ে প্রার্থী দিলে এক এক প্রান্তে এক এক রকম জাতপাত কিংবা ধর্মীয় বিশ্বাস অবিশ্বাসের ওপরে নির্ভর করে দল কিংবা প্রার্থীর ভাগ্য। সেক্ষেত্রে একটা রাজ্যে ভালো করা অনেকটাই সহজ। বাংলার বিরোধীদের যুক্তি, ক্রিকেট মাঠে এক বলে 1 রান করলে ব্যাটসম্যানের স্ট্রাইক রেট দাঁড়ায় 100, আবার ব্যাটসম্যান 100 বলে 100 রান করলেও সেই স্ট্রাইক রেট 100ই হয়। সেক্ষেত্রে স্ট্রাইক রেট সমান হলেও একের সঙ্গে 100র তফাৎ আকাশ পাতালই দাঁড়ায়। তৃণমূলের স্ট্রাইক রেট তত্ত্বকে যদি মান্যতা দিতেই হয়,
তাহলে সেই অঙ্কে এ রাজ্যের শাসক দলের চেয়ে অনেকটাই এগিয়ে ইন্ডিয়া মঞ্চের শরিক ডিএমকে ও এনডিএর এলজেপি। ডিএমকে 22 আসনে প্রার্থী দিয়ে সবকটিতেই জিতেছে, আর 5-এ 5 এলজেপির। তাহলে কি 100 স্ট্রাইক রেট নিয়ে জাতীয় রাজনীতির রাশ তাদের হাতে চলে গেল, না ক্ষমতা পেল দেশ শাসনের? প্রশ্নটা তৃণমূল বিরোধীদের। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এ যেন শত্রুপক্ষের অস্ত্রে শত্রু নিকেশের কৌশল। যে রাম মন্দির বিজেপির বিভাজনের রাজনীতির ভরকেন্দ্র, সেখানেই মুখ পুড়েছে মোদির। অযোধ্যা মন্দির নগরীর অন্তর্গত ফৈজাবাদ কেন্দ্রে এবার সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনে সেই অবধেশকেই ডেপুটি স্পিকার পদে প্রার্থী করতে চলেছে ইন্ডিয়া। বিরোধীদের সিদ্ধান্তে এই অনিবার্য বিড়ম্বনায় মোদি বাহিনী। ऑपोजिशन ने क्लियरली कहा है, राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया, राजनाथ सिंह जी ने खारगे जी से कहा देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। ऑपोजिशन, पूरी ऑपोजिशन ने कहा है, हमने सब के सब से बात की है, पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया। तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो, और फिर हमारे नेता को इंसल्ट करा जा रहा है। तो नियत साफ नहीं है, नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते हैं। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় বসলেও 2014 বা 2019-এর মতো একক শক্তিতে নয়, শরিক দলের উপর ভরসা করতে হচ্ছে। উল্টো দিকে লোকসভায় বিরোধী শুধু সংখ্যায় নয়, ঐক্যবদ্ধতার প্রশ্নেও গত এক দশকের তুলনায় অনেক অনেক বেশি শক্তিশালী। 10 বছর পর লোকসভায় বিরোধী দলনেতার পদ ফিরে এসেছে। এই পটভূমিতে শুরু থেকেই সরকারের উপর চাপ বাড়ানোর নানা কৌশল নিতে চাইবে বিরোধী ইন্ডিয়া, সেটাই প্রত্যাশিত। তাই 4 দশক বাদে স্পিকার বাছাই সহমতের ভিত্তিতে হয়নি। নির্বাচনের শাসক এনডিএ সহজ জয় পেলেও তাতে অস্বস্তি কাটেনি মোদির। তারই মধ্যে ডেপুটি স্পিকার পদ বিরোধীরা দাবি করায় ফের বিরোধের আবহ তৈরি হয়েছে। সংসদীয় প্রথা অনুসারে ডেপুটি স্পিকার অতীতে এমনকি অটল বিহারী বাজপেয়ী সরকারের প্রথম এনডিএ আমলেও বিরোধীরাই পেয়েছিল। এবার ইন্ডিয়ার পক্ষ থেকে ওই পদ চাওয়া হলেও শাসক বিজেপি তাতে নারাজ। ফলে লোকসভার ডেপুটি স্পিকার পদ নিয়েও নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। সেই অনিবার্য সংঘাতে বাড়তি মাত্রা পেয়েছে ইন্ডিয়ার ডেপুটি স্পিকার পদের প্রার্থী বাছাই। লোকসভার সদস্য সংখ্যার নিরিখে শাসক জোটের জয় নিশ্চিত, কিন্তু জয় পরাজয়ের অঙ্কের বাইরে অযোধ্যা যন্ত্রণা তাড়া করে বেড়াবে ইন্ডিয়ার প্রার্থী সমাজবাদী পার্টির ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। রামলালা মন্দির নির্মাণ প্রতিষ্ঠাকে নির্বাচনে ব্যবহার করে ভোট ময়দানে অবতীর্ণ হয়েছিলেন মোদি সহ গোটা বিজেপি দল। কিন্তু অযোধ্যা যার অন্তর্গত সেই লোকসভা কেন্দ্র ফৈজাবাদ সমাজবাদী পার্টির দলিত প্রতিনিধির কাছে পরাজিত হন পদ্মপ্রার্থী। সেই অবধেশকে বিরোধী ইন্ডিয়ার প্রার্থী করার প্রস্তাব সবার আগে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে তাঁর নির্দেশ মেনেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির সুপ্রিমো সাংসদ অখিলেশ যাদব সহ ইন্ডিয়ার বাকি শরিকদের কাছে অবধেশের নাম সুপারিশ করেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাথমিকভাবে স্পিকার পদের মতো এবারও কেরলের কে সুরেশকে ডেপুটি স্পিকার পদে দাঁড় করানোর ভাবনা থাকলেও ফৈজাবাদের সাংসদকে প্রার্থী করার রাজনৈতিক গুরুত্ব উপলব্ধি করেছেন। তাই বস্তুত মমতার প্রস্তাবে সায় দিয়েছেন রাহুল। ফলে এই ডেপুটি স্পিকার পদ ঘিরেও বিরোধী ঐক্য আরও মজবুত হতে চলেছে।
আর সংসদীয় রাজনীতিতে বিরোধী ঐক্য যতই পোক্ত হবে ততই চাপ বাড়বে সরকার পক্ষের। একক গরিষ্ঠতার সুবাদে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যেভাবে সংসদের অন্দরে ও বাইরে বিরোধী মত দুর্মুষ করতে অভ্যস্ত ছিলেন, অষ্টাদশ লোকসভার সূচনা থেকেই সেখানে ধাক্কা খেতে শুরু করেছে। অযোধ্যাকে কেন্দ্র করে যে হিন্দুত্বের আগ্রাসী রাজনীতি আমদানি করেছিল বিজেপি, ফৈজাবাদের সাংসদকে প্রার্থী বেছে বিরোধীরা বস্তুত গেরুয়া শিবিরের মনোবলেই আঘাত হেনেছে। অঙ্কের হিসেবে ডেপুটি স্পিকার নির্বাচন হয়তো স্রেফ আনুষ্ঠানিকতা, শাসকের প্রার্থীর জয় নিশ্চিত, কিন্তু অযোধ্যা নগরীর জনপ্রতিনিধিকে হজম করা মোদি শাহের পক্ষে কতটা অস্বস্তির তা বোঝা কঠিন নয়। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। উত্তর দিনাজপুরের চোপড়ার ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে দেশে তোলপাড় শুরু হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে তাজমুল ওরফে জেসিবি নামে এক স্থানীয় তৃণমূল নেতা রাস্তায় ফেলে এক যুগলকে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মারছে। প্রচুর মানুষ ভিড় করে সেই দৃশ্য দেখছে, কিন্তু কেউ বাধা দিচ্ছে না। পুলিশ অবশ্য ওই নেতাকে গ্রেফতার করেছে। বিজেপি এই ঘটনা নিয়ে জাতীয় স্তরে সুর চড়িয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবি তুলেছে বিরোধীরা। তৃণমূল নেতারাও ঘটনার নিন্দা করেছে। রবিবার চোপড়ার ওই ভিডিও সামনে আসায় অনেকেই শিউরে উঠেছেন। শুধু চোপড়ার ওই ঘটনায় রাজ্যবাসী উদ্বিগ্ন নন। গত কয়েকদিন ধরে কলকাতা সহ রাজ্যে চোর সন্দেহে 5 জনকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। কোথাও মোবাইল চুরির অভিযোগ, কোথাও ছেলে ধরা বা শিশু চুরির অভিযোগকে ঘিরে এই গণপিটুনির মতো অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। সোমবারও হুগলির তারকেশ্বরে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। শাসক দলের নেতারা এইসব ঘটনার নিন্দা করেছেন ঠিকই, তবে এগুলি নিয়ে আজ পর্যন্ত পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তা নিয়ে সরব হয়েছেন বিরোধী নেতারা। শাসক দলের মুখপাত্র শান্তনু সেন বলেছেন, পুলিশ খুব দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে। তৃণমূল এই ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছে। ঘটনার নিন্দা করে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছেন শাসক দলের আরেক নেতা কুণাল ঘোষও। চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে, এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে সে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কিন্তু তফাৎটা অন্য জায়গায়। 34 বছরে বামফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি, বা বামফ্রন্টের কোনো নেতা অ্যাকিউজ থাকলে তাকে বামফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করছে, সেই জিনিস আমরা দেখিনি। আর ভারতবর্ষেও বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনও আকছার ঘটে, কিন্তু কোনো বিজেপির নেতা সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে, সেটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় না। এটাই একমাত্র বাংলাতেই এটা সম্ভব। তার কারণ বাংলার সরকার, মমতা ব্যানার্জি সরকার, জিরো টলারেন্স টু সাচ অ্যাক্টিভিটিস শুধু মুখে বলে না, কাজেও করে দেয়। গত কদিনের ঘটনাপ্রবাহ কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শাসক দল বা সরকারকে কোনো আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না। প্রয়োজন হলে সরকারকে এ ব্যাপারে বিরোধীদের সাহায্য নিতে হবে। দরকারে সর্বদলীয় বৈঠক ডেকে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। চোপড়ার ঘটনায় পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। ক্রমে ওই নেতার আরও কীর্তির ভিডিও সামনে আসছে। আমজনতা চায় এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সম্প্রতি রাজ্যে এক শ্রেণীর মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার এক মারাত্মক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তা সে বউবাজারের ছাত্র হোস্টেলে হোক, বিধাননগরের পোলেন হাইটে হোক, ঝাড়গ্রামে হোক, কিংবা চাকদহে অথবা তারকেশ্বরে হোক। এই প্রবণতা রুখতে কিন্তু শাসক দলকে এগিয়ে আসতে হবে। পুলিশ এবং প্রশাসনকে কড়া হাতে সব অপকীর্তি বন্ধ করতে হবে। শুধু ঘটনার নিন্দা করলে কিংবা সচেতনতা বাড়ানোর কথা বললে শাসক দলের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাম জমানায় এ ধরনের ঘটনা হয়েছে বলে এ জমানাতেও তা হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। মানুষকে হাতে আইন তুলে নিতে বারবার প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বারণ করা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এক শ্রেণীর মানুষ
যেভাবে এই ধরনের কাজ করছেন, এর আগে আমরা দেখেছি যে স্টেশন চত্বরে একজন মানুষ ভারসাম্যহীন মা, তাকে যেভাবে ছেলে ধরা সন্দেহে তাকে নিগ্রহ করা হয়েছে, অসম্ভব নিন্দনীয়। আজকে এই প্রবণতা যদি বাড়তে থাকে, আগামী দিন তো যে কোনো মানুষ এই পরিস্থিতির শিকার হয়ে যাবে। আমরা দর্থহীন ভাষায় এই ঘটনা নিন্দা করছি। আইন শৃঙ্খলা যখন বিভিন্ন মস্তানদের হাতে চলে যায়, যারা সমাজ বিরোধী তারাই যখন রাজ্যটাকে চালায়, তখন যা অবস্থা হয় সেটাই হয়েছে। না কোনো সরকার আছে, না কোনো পুলিশ প্রশাসন কিছু আছে, কারো কোনো রোল নেই। যখন এই পুলিশ প্রশাসনে কিছু করার থাকে না, হাত পা বাঁধা থাকে, সেই সময় মস্তান রাজি কায়েম হয়, আর তখন এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা চারিদিকে ঘটতে থাকে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।